বাংলাদেশে ইসলামী মৌলবাদী দলগুলো, ধর্মীয় মৌলবাদী দলগুলো এর আগেও যে আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হয়নি, এর আগেও যে আমাদের দেশে এই ধরনের কাজগুলো হয়নি তা না। কিন্তু এই সময়ে এবং ৫৪ বছরের যে পঠিত ইতিহাস বাংলাদেশের, সেখানেও যদি দেখেন আমাদের সংবিধানকে সাম্প্রদায়িকীকরণ করা হয়েছে, আমাদের রাষ্ট্রকে সাম্প্রদায়িকীকরণ হয়েছে, ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে বা ইয়ে করে। কিন্তু সবচেয়ে বেশি আস্ফালনটা বা উৎফলনটা এই সময় হচ্ছে এবং খুব সুস্পষ্ট করে এটা সরকারের মদদে। লুনা নূর, ধরেন জামাত নিয়ন্ত্রিত এবং ইসলামিক দলগুলো মিলে বাংলাদেশকে এখন যে পথে নিয়ে যাচ্ছে, আপনার কি মনে হয় যে মানে আপনারা সাপোর্ট করেন কিনা, আর এটি ঠেকানোর কোনো উপায় আছে কিনা? প্রথমত হচ্ছে সাপোর্ট করেন কিনা এই প্রশ্নটা আমার কাছে খুবই মানে অমূলক মনে হয়েছে আর কি। কেন অমূলক? ঠেকানোর উপায় আছে। কেন অমূলক মনে হবে? দাঁড়ান, অমূলক কেন মনে হবে? অমূলক কেন মনে হবে? আগে সেটা উত্তর দেন। আপনি আমাকে এখানে দেখেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সম্পাদক হিসেবে। আপনি সাংবাদিকতা করেন, আপনি আমাকে এখানে ডেকেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সম্পাদক হিসেবে। তো সমর্থন করে কিনা ইসলামী মানে দলগুলোকে, মৌলবাদী দলগুলোকে বা জামাত ইসলামকে, সে প্রশ্নটা করাটা অমূলক। ঠিক আছে, আমি পরের আলোচনায় যাই। সেটি হচ্ছে যে বাম এবং ডান খুবই ভয়াবহ পরিস্থিতি কাছাকাছি আসে। বাম হাত এবং ডান হাতকে যত বেশি প্রসারিত করবেন তত বেশি কাছাকাছি আসে। আচ্ছা, ঠিক আছে। আপনার মানে আপনার শোনাটা নিশ্চয়ই শোনাটাই থাকবে না কি, সাংবাদিকের কাজ শোনা, দেখা, অভিজ্ঞতা, ইতিহাস থেকে শেখা, সবকিছু মিলিয়ে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি পরের আলোচনা যাচ্ছি। সেটি হচ্ছে যে একটা খুবই ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে এবং এটা আতঙ্কের, আশঙ্কার এবং অত্যন্ত উদ্বেগের যে এই সময়ে বাংলাদেশে ইসলামী মৌলবাদী দলগুলো, ধর্মীয় মৌলবাদী দলগুলো এর আগেও যে আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হয়নি, এর আগেও যে আমাদের দেশে এই ধরনের কাজগুলো হয়নি তা না। কিন্তু এই সময়ে এবং ৫৪ বছরের যে পঠিত ইতিহাস বাংলাদেশের, সেখানেও যদি দেখেন আমাদের সংবিধানকে সাম্প্রদায়িকীকরণ করা হয়েছে, আমাদের রাষ্ট্রকে সাম্প্রদায়িকীকরণ হয়েছে, ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে বা ইয়ে করে। কিন্তু সবচেয়ে বেশি আস্ফালনটা বা উৎফলনটা এই সময় হচ্ছে এবং খুব সুস্পষ্ট করে এটা সরকারের মদদে যেহেতু হচ্ছে, পৃষ্ঠপোষকতা হচ্ছে, সেই কারণে আমি বলবো যে রাষ্ট্রীয় মদদই হচ্ছে। কেমন করে সরকারের মদদে হচ্ছে সেটি হচ্ছে যে আপনাকে মাথায় রাখতে হবে, একটি ইসলামী মৌলবাদী দল যখন বাংলাদেশে নারীর বিরুদ্ধে কথা বলবে, যখন বাংলাদেশে জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বলবে, সেটা আসলে তো একদম সুস্পষ্ট করে বাংলাদেশের সংবিধান বিরোধী অবস্থান। সেই অবস্থানে কিন্তু বিনা প্রশ্নে সরকার তাদের বিরুদ্ধে, আমরা দাবি না তুললেও, আমরা রাস্তায় না নামলেও, আমরা চাপ প্রয়োগ করতে পারি আর না পারি, বিনা প্রশ্নে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। কিন্তু সেই কাজটা একদমই হচ্ছে না। উপরন্তু যেটা হচ্ছে তার বিভিন্ন, আজকে দেখবেন খুবই উদ্বেগজনক, দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একটা মন্তব্য করেছেন আর কি, খুবই বাজে, মানে খুবই সিলি মনে হতে পারে কিন্তু খুবই বাজে। কিন্তু একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু কোনো রাজনৈতিক দল করে নাই কোনোদিন, সে কোনো রাজনৈতিক দলের স্বরাষ্ট্র উপদেষ্টা, সে কোনো রাজনৈতিক দলের মানে প্রতিনিধি না। কিন্তু তার মুখ থেকে এই কথাটা বেরিয়ে গিয়েছে মানে হচ্ছে তার মনোভাব, তার মানসিকতা, তার মনস্তত্ত্ব, তার আদর্শ হচ্ছে এটাকে ধারণ করে। কাজে ও ক্ষমতায় ওখানে যারা রয়েছে, সে প্র্যাকটিশনার মুসলিম না হতে পারে, সে প্র্যাকটিশনার একজন ধার্মিক না হতে পারে, কিন্তু মনস্তাত্ত্বিক ভাবে সে একজন মৌলবাদী মানুষ। হ্যাঁ, সেই কারণে হচ্ছে আমরা একটা খুবই আতঙ্কের মধ্যে, বাংলাদেশের মানুষ এই সময় উদ্বেগের মধ্যে আছে। কিন্তু আতঙ্ক বা উদ্বেগের আসলে কারণ তো আছেই, হতাশার কোনো কারণ নাই। আমাদের দেশের ইতিহাসটা কি আপনাকে একটু মাথায় রাখতে হবে। 47 সালে যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমাদেরকে ভাগ করা হলো একটা ধর্মীয় চেতনার ভিত্তিতে, প্রথম দিন থেকে কিন্তু এই ভূখণ্ডের মানুষ বিরোধিতা করে আসছে এবং তার কারণেই কিন্তু 48 সালে সেই ভাষা সংস্কৃতির আন্দোলন, তারপরে 52 সালে ভাষা আন্দোলন, তার প্রেক্ষিতে এসে 71 সালে রক্তের বিনিময়ে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করার একটা জায়গা তৈরি হয়েছে। তারপর রাজনীতিকে বিভিন্নভাবে সাম্প্রদায়িকীকরণের চেষ্টা চলেছে, এর একটা আন্তর্জাতিক প্রভাব আছে, সারা বিশ্ব জুড়ে
পজিটিভ নেগেটিভ দুই ধরনের প্রভাব আছে। সাম্রাজ্যবাদের একটা প্রভাব আছে আমাদের মধ্যে মৌলবাদী শক্তিকে সংহত করে রাখার, আবার পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায় যেভাবে মুসলমানদের প্রতি আক্রমণ হচ্ছে একটা প্রজন্মের, সেই কারণে হয়তো এক ধরনের মানে কি বলবো মানে সফট কর্নার তৈরি হচ্ছে। সেই টোটাল বিষয়টা হচ্ছে যে আমাদের রাষ্ট্র তৈরির যে মতাদর্শ জায়গাটা, আমাদের রাষ্ট্র, আমাদের যে যাত্রাটা, আদর্শিক যে জায়গাটা, সেই জায়গাটার আমরা আমাদের মানসিকতাটা বা আমাদের জনগণের এই জায়গাটা হয়তো গড়ে উঠতে পারিনি। এবং তার সাথে সাথে পাড়ায় পাড়ায় মাদ্রাসা, ইসলামী এইডের মাধ্যমে জ্ঞান প্রচার ও মুক্তমুখ সেই বিষয়গুলো রয়েছে। কিন্তু এর বিপরীতে খুব সুস্পষ্ট একটা বিষয়, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ কিন্তু অসাম্প্রদায়িক চেতনাটাকে বা সম্প্রীতির চেতনাটাকে এখনো বহন করে। মানে একটি নির্বাচন যদি হয়, আমাদের এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে সবচেয়ে বড় মানে জায়গাটা হচ্ছে, লড়াইয়ের জায়গাটা হচ্ছে বাংলাদেশের একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত। এবং আমি আসলে, আপনি একজন দেশপ্রেমিক সাংবাদিক, আপনাকে আমি আশ্বস্তই করতে চাই, একটি নির্বাচন হলেই আসলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে ইসলামী মৌলবাদী শক্তি যারা বাংলাদেশে রয়েছে বা ৭১-এর যুদ্ধাপরাধী যারা রয়েছে, তারা এই সময় হয়তো এসে উপরিকাঠামোতে একটা বড় ধরনের আস্ফালন দেখাতে পারছে, কিন্তু বাংলাদেশের জনগণ তাদেরকে কখনোই গ্রহণ করবে না। এটা আসলে হবে না। এটা মানে আওয়ামী লীগকে নেতিকরণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বিপরীতে বাংলাদেশের মানুষ অবস্থান নিবে না। এই বিষয়টা আমি আসলে আপনাকে মানে আশ্বস্ত করতে চাই এবং বাংলাদেশের মানুষকে আহ্বান জানাতে চাই। আমি বুঝতে পেরেছি, আপনি আশ্বস্ত করছেন শুনে আমি খুব প্রীত হলাম, কিন্তু আমি আশ্বস্ত হতে পারছি না। সাবির মুস্তাফা, আমাকে যদি বলেন যে এখানে আশ্বস্ত হওয়ার কি কোনো কারণ আছে? ঠিক যে বাংলাদেশের মানুষ এগুলি মানবে না, আমিও এটা বিশ্বাস করি, মানুষের উপর ভরসা রাখি, কারণ আমাদের ইতিহাস বলে বাংলাদেশের মানুষ এইসব কোনোদিনও মানবে না। হয়তো সময় লাগবে, কিন্তু একটা না একটা সময়ে তারা ঘুরে দাঁড়াবে। কিন্তু এই যে যারা এই মানুষকে মোবিলাইজ করে, মানুষকে রাজনৈতিক দলগুলো যে নেতৃত্ব দেয়, গত ১ বছরেও কোনো রাজনৈতিক দলকে তো দেখলাম না এই লুনানুর যে কথাগুলি বললেন তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে, তার বিরুদ্ধে মানুষকে মোবিলাইজ করতে, তার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হয়ে, মানে যে এক ভয়ঙ্কর নাশকতার পরিস্থিতি বাংলাদেশে চলছে বা চালানো হচ্ছে বা বাংলাদেশকে ঠেলে দেওয়ার প্রবণতা, সেটি ঠেকানোর রাজনৈতিক কোন রকম কোন উদ্যোগ কি দেখছেন? না, এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে বা অদূর ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে একটা ধর্মীয় মৌলবাদী সরকার আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। এবং যেটা লুনানুর বলছেন যে বাংলাদেশের মানুষ যখনই তারা সুযোগ পায় ভোট দেওয়ার, তারা কিন্তু ওই তারা নিজেরা যতই ধর্মভীরু হোক না কেন, তারা কিন্তু সেই মৌলবাদী ক্যান্ডিডেটদের ভোট দেয় না বা দলকে ভোট দেয় না। সেজন্য জামাত ইসলামের ভোট ৮, ৯, ৬, ১০ এরকমের মধ্যেই সীমাবদ্ধ আছে বহুদিন ধরে, বাড়ছে না। কিন্তু সমস্যা কিন্তু বাংলাদেশের জন্য সেটা না, মানে যেটা বাংলাদেশের জন্য বিপদ, সেটা ওই সরকারে ক্ষমতায় ধর্মান্ধ বা মৌলবাদী শক্তির উপস্থিতি না। সেটা হচ্ছে যে মৌলবাদী শক্তি কিন্তু থাকে ক্ষমতার বাইরে এবং তারা অর্গানাইজ করে নিজেদেরকে বাইরে। আপনি হেফাজতে ইসলামের ব্যাপার দেখেন, হেফাজতে ইসলাম কিন্তু পরিষ্কার বলে দেয় যে তারা কোনো রাজনৈতিক শক্তি না, তারা কখনোই নির্বাচন করবে না, তারা কখনোই কোনো নির্বাচনী জোট থাকবে না। কিন্তু তাদের মতে যেটা ইসলামী বিষয় সেটা যাতে প্রতিষ্ঠা হয়, বা তাদের মতে যেটা অনইসলামিক বিষয় সেটা যাতে মুছে ফেলা হয়, ধ্বংস করা হয়, সেজন্য কিন্তু তারা চাপ প্রয়োগ করবে, তারা লাখ লাখ লোক তাদের মাদ্রাসা থেকে রাস্তা নামাবে। এখন এটা অনেক সময় হয় যে একটা আপনার মুক্ত, স্বাধীন, গণতান্ত্রিক এবং উদারপন্থী রাষ্ট্রের যে মূল্যবোধ, সেটার সাথে তাদের মূল্যবোধের অনেক সংঘর্ষ হয়। এবং এই সংঘর্ষ যখন হয় তখন বাংলাদেশে যেসব সরকার থাকে তাদের কিন্তু সেই সাহসটা থাকে না তাদের মোকাবেলা করার। আপনি দেখেন আওয়ামী লীগের জন্য একটা আর্টিকেল অফ ফেথ হচ্ছে বঙ্গবন্ধু। তারা যাত্রাবাড়ির মোড়ে শেখ মুজিবের একটা স্কাল্পচার, ভাস্কর্য স্থাপন করার জন্য চীন থেকে ভাস্কর্য বানিয়ে নিয়ে আসলো। তারা পারলো সেই ভাস্কর্য স্থাপন করতে পারলো না। কেন? হেফাজতে ইসলাম বললো যে না, ওখানে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার সামনে একটা মূর্তি থাকতে পারে না। ব্যাস। অনেকে ভেবেছিল যে আওয়ামী লীগ অন্তত শেখ মুজিবের প্রশ্নে গিয়ে মানে রুখে দাঁড়াবে, যে না তোমাদের অনেক কথা শুনছি কিন্তু এইখানে আমি ছাড় দেব না। কিন্তু ছাড় তো দিল, সেই স্তম্ভ পড়ে আছে, প্লিন্থটা পড়ে আছে, স্ট্যাচু আর ওটার উপরে উঠলো না। এখন তা ওটার কোনো প্রশ্নই ওঠে না। ওই স্ট্যাচু কোথায় আমি নিজেও জানি না। কাজে আওয়ামী লীগও কিন্তু এদের এইসব দাবির সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারে না। তারা সবসময় এদেরকে ছাড় দিয়ে আসছে এবং এটাই হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিপদ,
যে কারণ এদের দাবিগুলো কখনোই হয় না যে ইসলামকে একটা আধুনিক সমাজের সাথে কিভাবে সামঞ্জস্যপূর্ণ করা যায় সেটা নিয়ে কিন্তু তারা কাজ করে না। তাদের কাজ হচ্ছে সবসময় একটু নেতিবাচক, একটু পিছনের দিকে যাওয়া, কোনটা নিষেধ, কোনটা করতে দেওয়া যাবে না, কোনটা আটকাতে হবে নারীর ক্ষেত্রে এবং অন্যান্য সাংস্কৃতিক বিষয়ে। এটি হচ্ছে তাদের মূল টার্গেট। কাজেই এইটার বিরুদ্ধে কোনো সামাজিক আন্দোলন বা প্রশাসনিক ব্যবস্থা কিন্তু তারা মানে কোনো সরকারই পারবে না। বিএনপি পারে নাই, আওয়ামী লীগ তো পারবেই না। আওয়ামী লীগ তারপর 15 বছরে তো দেখিয়ে দিল যে তারা হেফাজতের সাথে কিন্তু অনেক আপোষ করে চলেছে। এখন ধরেন আওয়ামী লীগ অনেক কিছুই আপোষ করেছে, কম্প্রোমাইজ করেছে, নতজানু হয়েছে এই ধর্মীয় গোষ্ঠীর কাছে। এখন ধরেন মুক্তিযুদ্ধ প্রশ্নে গত 1 বছরে আমরা এই সরকারের যে ভূমিকা দেখলাম, মুক্তিযুদ্ধকে যেভাবে করে মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে অপমানিত, অবহেলিত এবং বলা যেতে পারে মুক্তিযুদ্ধকে পুরো বাদ দিয়ে দেওয়ার যেই প্রক্রিয়া চলছে, বরং উল্টো একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা চলছে, সেখানে আপনি লুনানুর ঠিকই বলেছেন যে বাংলাদেশের মানুষ হয়তো কখনোই এটি মেনে নেবে না, কিন্তু রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ছাড়া আর কেউ কি মুক্তিযুদ্ধকে লালন করতে পেরেছে? এই গত 1 বছরে যে পরিমাণ মানে মুক্তিযুদ্ধকে নিয়ে আপনি বলতে পারেন যে আওয়ামী লীগ আমলে তো মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা হয়েছে, চেতনা ব্যবসা হয়েছে, হেন হয়েছে তেন, অনেক কথা আপনি বলতে পারেন, ট্রু, সেগুলোও সত্য। কিন্তু গত 1 বছরে কোনো একটি রাজনৈতিক দলকে কি আমরা দেখলাম যারা মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের বিষয়টিকে বুকে আঁকলে ধরে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলো? প্রথমত হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনা যে বিষয়টা আর কি, মুক্তিযুদ্ধের ধারণা বা মুক্তিযুদ্ধ কেন হয়েছিল সেই বিষয়টি থেকেই বাংলাদেশ অনেক সরে এসেছিল অনেকদিন ধরে। বিশেষ করে 75 পরবর্তী সময় ধীরে ধীরে বিএনপি থেকে আওয়ামী লীগ, তারপরে আওয়ামী লীগের থেকে বিএনপি আরেকটু বাড়িয়ে, তারপরে আওয়ামী লীগ আরেকটু এগিয়ে, এরকম করে করে আমরা জায়গা থেকে সরে এসেছি। এখন আপনি যদি বলেন যে আপনি আপনার চোখে পড়েছে কিনা, গত 5 আগস্টের পরে আমি সুনির্দিষ্ট করেই বলতে চাই, বিএনপির অবস্থানও কিন্তু বিএনপি তৈরি হওয়ার পরে সে 1979 সালের পর থেকে এই পর্যন্ত আমার মনে হয় সবচেয়ে বেশি সুস্পষ্ট করেছে তার বক্তব্যের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে। মানে মুক্তিযুদ্ধের পক্ষে বিএনপির নেতৃত্ব, আমরা বিএনপির রাজনৈতিক উত্থান, বিএনপি সৃষ্টি বা বিএনপির মানে সেসব বিষয়ে আলোচনা না, যে বিএনপির নেতৃত্বের পক্ষে থেকে সুস্পষ্ট করে মুক্তিযুদ্ধের পক্ষে একদম এরকম বক্তব্য আমার মনে হয় আমি এর আগে কখনো শুনিনি।